বর্তমান অস্থিরতায় সংকটে পড়েছে দেশের হোটেল এবং রেস্তোরাঁ শিল্প। রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, ক্রেতা না থাকায় বিক্রি কমেছে 50 থেকে 70% পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পুঁজি হারাতে বসেছেন অনেকে। এই ব্যবসা টিকিয়ে রাখতে এখন সরকারি সহায়তার দাবি তাদের। রাজধানীর বেইলি রোডে রেস্তোরাঁ পাড়ায় এখন আগের মতো তেমন ভিড় নেই। দুপুর বেলাও এখানে খাবারের হোটেলে ক্রেতা সংকট। একই চিত্র রাজধানীর অনেক এলাকায়। ব্যবসায়ীরা বলছেন, অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছুদিন হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হয়েছে। এখন দোকান চালু করলেও ক্রেতার অভাবে তা বন্ধ করতে হচ্ছে নির্ধারিত সময়ের আগেই। বেড়েছে নিত্যপণ্যের দামও। সব মিলিয়ে এই খাতে বিক্রি কমেছে অর্ধেকেরও নিচে। তাহলে দেখা যাচ্ছে অস্থির সময়ের বড় ক্ষতির মুখে রেস্তোরাঁ ব্যবসা। এখনকার বাস্তবতা কেমন সেটা একটু জানতে চাই। রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব ইমরান হাসান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যাখ্যা করবেন আমাদেরকে কেমন চ্যালেঞ্জ আপনারা আসলে এই রেস্তোরাঁ ব্যবসায় মুখোমুখি হয়েছেন এবং এখন পর্যন্ত কি কি ক্ষতি আপনাদের হয়ে গেছে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের এই সেক্টরটা যেমন অশনি সংকেতটা পিছুই ছাড়ছে না। যেরকম 2020-এর কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিল আমাদের এই সেক্টর। সেই কোভিড থেকে আমরা বের হয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছিলাম, তারপরে ইউক্রেনের যুদ্ধের কারণে বাজার অস্থিতিশীলতার যেই মূল্যস্ফীতি হয়েছে, সেইটাতে আমরা ভয়ঙ্কর একটা দুর্যোগ কাটাচ্ছিলাম। এর মধ্যে মোটামুটি আমরা প্রাইস অ্যাডজাস্ট করে চেষ্টা করছিলাম ঘুরে দাঁড়াতে, কিন্তু 29শে ফেব্রুয়ারির যে বেইলি রোডের দুর্ঘটনা, সেই ঘটনার পরে এই সেক্টরে আবার একটা বড় ধস নেমে আসলো। এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে পুরো দেশে, আমাদের এই সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আপনি জানেন, এই সেক্টরে সরাসরি 30 লক্ষ শ্রমিক কাজ করছে এবং 4,81,000 রেস্তোরাঁ আছে সারা বাংলাদেশে, ছোট বড় সব মিলিয়ে। এবং প্রত্যেকটা সেক্টরে কম বেশি এফেক্টেড। কেউ 70-80% তাদের সেল ড্রপ করেছে। কেউ তার, আমার কাছে প্রতিদিনই অসংখ্য ফোন আসছে, কেউ তার রেস্তোরাঁর কর্মীদের খাবারের টাকাও জোগাড় করতে পারছে না। এই অবস্থায় আগামী দিনগুলো কেমন যাবে আমরা দিশেহারা অবস্থায় আছি। আমরা সরকারের কাছে আপিল করব এবং যারা আন্দোলনে আছে সবার কাছে বলবো, একটা আলাপ আলোচনা করে আমাদের দেশকে যাতে এই সংকট থেকে বেরিয়ে আসা যায়। তা নয় আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তারা আছি, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি, তারা পথে বসে যাব। তো আমাদের এই, আমরা কোনোভাবেই চাই না এই দেশ আমাদের সবার। আমরা চাই একটা আলাপ আলোচনার মাধ্যমে এবং যৌক্তিক আলোচনা করে একটা ভালো একটা অবস্থানে দেশকে নিয়ে যাবেন যারা নেতৃত্বে আছেন, যারা আন্দোলনে আছেন। আর আমাদের এই সেক্টরকে কাছে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই সেক্টরকে অবিলম্বে যে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছিল সেটার আলোকে আমাদের যে ইউটিলিটি বিলগুলো আছে সেখানে শিল্পের একটা দামে যাতে আমরা পাই। এবং আমাদের, আপনি যা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার নিজের বিলগুলো ধার করে বিল পরিশোধ করতে হয়েছে গত মাসের। আমাদের এই আজকে 3 তারিখ আজকে, আমরা এই 2-3 দিনের মধ্যে আমাদেরকে বেতন দিতে হবে, ভাড়া দিতে হবে। 10 তারিখের মধ্যে ইউটিলিটি বিলটি অনেক কিছু দিতে হবে। আমরা কিভাবে দিব আমরা জানি না। তো আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদেরকে এসএমই খাত থেকে অবিলম্বে এই সেক্টরে যারাই আছে মিনিমাম 10 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত যে লোনটা আছে 4% ইন্টারেস্ট রেটে, আমাদেরকে অবিলম্বে একটু লোনের ব্যবস্থা করে দেওয়া হোক, তাহলে আমরা বাঁচতে পারবো। আদারওয়াইজ মালিকরা তো ডুববেই, সাথে আমাদের যে এই শ্রমিকরা আছেন, কর্মচারী কর্মকর্তারা আছেন, তাদের পরিবারগুলো দিশেহারা অবস্থা হয়ে যাবে। কারণ আমরা এই সংকট থেকে উত্তরণের কোনো পথ দেখতে পাচ্ছি না। আমরা শুধু সারা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আসেন আমরা আমাদের দেশকে বাঁচাই। আমাদের দেশের যারা আমরা অবহেলিত, যারা আমরা ছোট ছোট ব্যবসায়ী আছি, মধ্য ব্যবসায়ী আছি, আমাদের সাপ্লাই চেইনটা ঠিক রাখি। এই মূল্যস্ফীতির পরে যেই মরার উপর খড়ার ঘা, এই এখন এই আন্দোলনে যে অবস্থা চলছে, যে নৈরাজ্য চলছে, আমরা আসলে জানি না কোন পক্ষ লাভবান হবে, কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আলটিমেটলি আপনারা আসলে সেই ক্ষতির শিকার হলেন। আচ্ছা, মানে প্রণোদনা হয়তো আপনাদেরকে দেয়া হলো এবং সেটা দিয়ে হয়তো অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যাংকের লোনের চাপে ভুগছেন, সেই চাপটা হয়তো কিছুটা হলেও প্রশমিত করা গেল, কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়াটাও তো আপনাদের জন্য আটটা ভোগান্তির কারণ, যতটুকু আমরা খবরে দেখলাম। সেটা কিভাবে সামলাবেন? দেখুন, আমরা চাই এই দেশের সাপ্লাই চেইনটা ঠিক রাখুক, আমদানি রপ্তানি ঠিক থাকুক। আপনি জানেন অলরেডি বাজারে অনেক পণ্যের সংকট শুরু হয়ে গেছে, সাপ্লাই চেইনটা কাজ করছে না প্রপারলি। চালের দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, আপনার অন্যান্য পেঁয়াজের সংকটে আছি আমরা, কাঁচামরিচের প্রাইস, সমস্ত কিছুর দাম বাড়তি। এরপরে হচ্ছে আমাদের কোনো ক্রেতা নাই। এরপরে আমরা ধরেন এই সবকিছু মিলেই আমরা অসহায় অবস্থায় আছি, কারণ এই সেক্টরটা টোটালি শ্রমিক বান্ধব। এখানে আমাদের, আপনি যে 4.5 লাখ রেস্তোরাঁর কথা বললেন, এটা গোটা দেশেই, তাই তো? জি জি জি, গোটা দেশে।
আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যে সমিতি, সেই সমিতির পক্ষ থেকে আপনারা বলছেন প্রধানমন্ত্রীর কাছে বা যে কোনো মহলে এসএমই লোনের জন্য আবেদন করবেন, এখন পর্যন্ত আসলে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা এফবিসিসি এর মাধ্যমে আবেদন জানিয়েছি। এফবিসিসি এর কাছে আমাদের আজকে আবেদন চলে গেছে। আমাদের প্রায় এই পর্যন্ত প্রায় 15,000 কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা টোটাল এই লাস্ট 1 মাসে বলতে গেলে, কম বেশি। তো এখন ধরেন যে পরিস্থিতি সামনে কি হবে সেটা আমরা বুঝতে পারছি। তো সামনের সংকট উত্তরণের জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে আমাদেরকে, আমরা এফবিসিসি এর মাধ্যমে দাবি জানিয়েছি এসএমই খাত থেকে আমাদেরকে 4% ইন্টারেস্টে যে 1 কোটি টাকা পর্যন্ত জামানত ছাড়া যে লোনটা, সেই লোনটা যার যেরকম আছে সামর্থ্য হচ্ছে তার অনুযায়ী সেভাবে ডিস্ট্রিবিউশন করা, যাতে আমরা একটু ঘুরে দাঁড়াতে পারি। এবং আমাদের যে ঋণের যাদের ঋণ আছে ঋণের কিস্তিটাকে একটু শিথিল করে দেওয়া, যাতে আমাদেরকে ঋণটা একটু শিথিল করে যাতে আমরা একটু পরিস্থিতি নর্মাল হয়ে যাতে আমরা পরিশোধ করতে পারি। এবং ইউটিলিটির ব্যাপারে আমরা বলতে চাই, অনেক কোম্পানি ইউটিলিটি বিল দিতে পারছে না, অনেক কোম্পানি শ্রমিকদের বেতন দিতে পারছে না, অনেক হাহাকার অবস্থা। তাদেরকে কিভাবে আপনি প্রশমন করা যায়, ইউটিলিটি বিলটা একটু সময় বাড়িয়ে দেওয়া, আপনার ইউটিলিটি বিলগুলো আপনার শিল্পের দরে কমে দেওয়া। আমাদের জানেন যে শিল্পের ঘোষণা হওয়ার পরেও আমাদের সেক্টরকে কমার্শিয়াল হারে বিদ্যুৎ বিল এবং গ্যাসের বিল এবং পানির বিল দিতে হয়। এবং ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে আমরা সরকারের কাছে আবেদন জানাবো। আপনি জানেন যে বিগত অনেকদিন যাবৎ ভ্যাট ট্যাক্সের একটা বিশাল প্রেশার আমাদের উপরে আছে, আননেসেসারি অনেক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কি আমাদেরকে ভ্যাট বাড়িয়ে দেওয়ার জন্য, ট্যাক্স বাড়িয়ে দেওয়ার জন্য। সেখানে আমরা বলবো সরকার যেন আমাদের এই সেক্টরকে একটু ভ্যাট ট্যাক্সের যাতে সহনীয়ভাবে আমাদের এই সেক্টরটাকে আপনারা আসলে এফবিসিসি এর কাছে, এফবিসিসি এর মাধ্যমে আসলে এই চেষ্টাটা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে আসলে যে পরিস্থিতি, সেই জায়গা থেকে আসলে কতদিন পর্যন্ত আপনারা আসলে ভর্তুকি দেবেন, কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা প্রত্যাশিত এফবিসিসি এর কাছে? আমরা দেখেন করোনা একটি টাকা এই সেক্টরে কেউ দেয়নি। ওই যারা বড় ব্যবসায়ীরা ভাগযোগ করে নিয়ে গেছে। করোনার পরে ইউক্রেন যুদ্ধের পর আমরা বলেছি টিসিবির মাধ্যমে আমাদের বেসিক প্রোডাক্টগুলো যদি দেওয়া হয় তাহলে ক্ষুদ্র প্রান্তিক উদ্যোক্তারা একটু বেঁচে যাবে, সেটাও কোনো কিছু হয়নি। এরপরে 19 ফেব্রুয়ারি দুর্ঘটনার পরে আমাদের উপর যে খড়গ নেমে আসছে সেখান থেকে বের হতে আজকে এখন এই পলিটিক্যাল ক্রাইসিস চলছে। তো এখন আমরা এই ছোট্ট উদ্যোক্তারা যাবো না কোথায় বলেন? সেই 20 সালে শুরু হয়েছে, আজকে 24 চলছে, কোনোভাবে এই সেক্টরটার উপর থেকে ঝড় যাচ্ছে না। এর মধ্যে অনেক নতুন উদ্যোক্তা ঝরে গেছে, অন্যান্য উদ্যোক্তারা জয়েন করেছে, তারাও ক্ষতির সম্মুখীন। এই যে একটা বুমিং সেক্টর লাস্ট 15 বছরে একটা বিশাল জায়গায় চলে গেছে, এই সেক্টরটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কারণ আপনার পুঁজি আর কত বিনিয়োগ করবো আমরা? পুঁজি বিনিয়োগ করার কোনো রাস্তা নেই। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই সেক্টরে কোনো লোনও দেওয়া হয় না প্রপারলি। তো এটা বহুবার আমরা বলেছি যে বাংলাদেশ ব্যাংকের যে এম্বার্গো আছে, পেরিশেবল আইটেমের উপর লোন দেওয়া হয় না। বহুবার আমরা বলেছি যে এই সেক্টরটাকে একটা লোনের আওতায় নিয়ে আসলে, আমরা তো দয়া ভিক্ষা চাই না, আমরা সাপোর্ট চাই। একটা উদীয়মান শিল্প, সেখানে দেশ এগিয়ে যাচ্ছিল, সেখানে মানুষজন বাইরের খাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, হাজবেন্ড ওয়াইফ সবাই জব করছে, ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে রেস্তোরাঁর উপর ডিপেন্ডেন্ট। আর আমাদের দেশে অ্যামিউজমেন্ট মানে রেস্তোরাঁয় খাওয়া। বুঝতে পারছি সংকটটা আসলে আপনি তুলে ধরেছেন এবং প্রত্যাশিত সমাধানের কথা আপনি বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।